পূব আকাশে সবে আলোর রেখা দেখা দিয়েছে। আর এই ভদ্রমহোদয় এখানে বসে কি করছে? ও আচ্ছা, মোবাইলে ছবি তুলছে। সত্যি, একটা ছবি তুলতে না কত কায়দা করতে হয়। আর গার্লফ্রেন্ড বা বউয়ের ছবি হলে তো কোনো কথাই নেই। পৃথিবীতে শুধু বউয়ের ছবি তুলতে গিয়ে কত না ছেলের প্রকৃতি দেখা মিস হয়ে গেছে, তার কোনো হিসাব নেই। তবে আমি এই সমস্যা থেকে মুক্ত। এই যুগল অবশ্য ঠান্ডা জলে পা দিয়ে একসাথেই সূর্যোদয়ের ছবি তুলছে, উষ্ণ শরীরে শীতল জলের ছোঁয়া। শুভ সকাল বন্ধুরা, আমি এখন আছি স্বরাজ দ্বীপের বিখ্যাত কালাপাথর বিচে। আর এই সেই প্যারাগুয়ে আর উরুগুয়ে। সূর্যোদয় দেখব বলে খুব ভোরেই এসে হাজির হয়েছি। রাধানগর বিচের ড্রিমল্যান্ড রিসর্ট থেকে এই কালাপাথর বিচের দূরত্ব মাত্র 13 কিমি। সময় লাগলো আধ ঘন্টার মতো। 3 জনের অটোতে আসা যাওয়ার খরচ 1400 টাকা। বন্ধুরা, এই সেই কালো পাথর। এর নামেই কালাপাথর বিচের নামকরণ। একসময় বিশাল আকারের ছিল। সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে এখন সে জীর্ণপ্রায়। বিচের এক প্রান্তে বেশ অনেকটা জায়গা জুড়ে তার অবস্থান। অনেক খণ্ডে সে যেমন ভাগ হয়ে গেছে, তেমনি নানা ক্ষয়জনিত কারুকাজও তৈরি হয়েছে। জোয়ারের সময় অধিকাংশটাই ডুবে যায়, তাই পাথরের গায়ে শ্যাওলা ও সামুদ্রিক প্রাণীর উপস্থিতি। জলের আঘাতে পাথরের গায়ে ছোট ছোট ছিদ্রও তৈরি হয়েছে। দেখো, তার গায়ে সবুজ শ্যাওলার আবরণ। ছোট্ট একটা গুহার মতো ফাঁকও তৈরি হয়েছে। পাথরের বৈশিষ্ট্য দেখে বোঝা গেল এটি গ্রানাইট শিলা। দেখো বন্ধুরা, কত এলাকা জুড়ে এর ব্যাপ্তি। যখন বড় আকারে ছিল তখন এর অসাধারণ রূপ ছিল নিঃসন্দেহে। সমুদ্র জলের ক্ষয়ের ফলে যেন খাড়াই ক্যানিয়ন তৈরি হয়েছে। চলো একটু উঁকি দিয়ে দেখি এখানে কে আছে। একটা ছোট্ট কাঁকড়া ভয় পেয়ে পালাচ্ছে। ততক্ষণে কালাপাথর বিচের হিরো হিরোইনও এসে পড়েছে। হিরো অবশ্য বেশ কিছু ছবি তুলে একটু ক্লান্ত। এগিয়ে চললাম আরও সামনের দিকে। এদিকটায় চুনা পাথরের প্রাধান্য রয়েছে। ক্ষয়ের ফলে অদ্ভুত সুন্দর দাগ হয়েছে পাথরের গায়ে। এদিকে পূব আকাশে সূর্যোদয় হলো। পাথুরে তরঙ্গ কর্তিত মঞ্চ ও মৃত কোরালের ওপারে তার আবির্ভাব নিঃসন্দেহে আজকের সকালটাকে খুব সুন্দর রঙে সাজাবে। সামনে একটু এগোতেই চলে এলো বিখ্যাত সেই ক্যানিয়ন। অবশ্য আকারে খুবই ক্ষুদ্র, তাই নিজেকে পিঁপড়ে মনে করে তার মধ্যে ঢুকে পড়লাম। এবার অবশ্য আর ক্ষুদ্র মনে হচ্ছে না। দেখো বন্ধুরা, কি অসাধারণ ক্যানিয়ন তৈরি হয়েছে। দুদিকে খাড়াই পাথরের দেওয়াল, আর মাঝখানে যেন সরু নদীপথ। একটু পরে যখন জোয়ার আসবে তখন এর ভিতরে জল ঢুকে কতই না ছটপট করবে। কোনো কোনো জায়গায় জোয়ারের জল আটকে রয়েছে, আর তাতে খেলা করছে ছোট ছোট মাছ। পাথরের ক্ষয়প্রাপ্ত ছোট ছোট পাথর বালি পড়ে থেকে স্তর তৈরি করেছে। সত্যি ছোট হলেও কি অসাধারণ ভাস্কর্য তৈরি করেছে। এদিকে আরও কিছুটা আলো ছড়াতে সক্ষম হয়েছে সূর্যদেব। এদিকটায় লম্বা একটা প্রাচীর তৈরি করা হয়েছে জলের আঘাত আটকানোর জন্য। ফিরে চললাম বিচের অপর প্রান্তের সৌন্দর্য দেখার জন্য। এই দেখো বন্ধুরা, পাথরের মধ্যে কয়েকটি পটহোলও তৈরি হয়েছে। সত্যি, কালো পাথরকে সমুদ্র আঘাত করে করে কতই না কারুকাজ তৈরি করেছে। ফেরার পথে দেখি কালো পাথরের ওপর দণ্ডায়মান 2 মালকিন। এবার ওদের একটু ছবি তুলি, না হলে বড় অঘটন ঘটে যাবে। তাছাড়া এই কালো পাথর চত্বর কোনো সময় ফাঁকা থাকে না, তাই সূর্যকে ব্যাকগ্রাউন্ডে রেখে কিছু ছবি। সত্যি অসাধারণ। মেঘের ভিতর দিয়ে সূর্যরশ্মি চারদিকে তার আলোচ্ছটা ছড়াচ্ছে। তারও বেশ কিছু ছবি তুললাম। এদিকে নির্জনতাকে ত্যাগ করে এগিয়ে চললাম বিচের অপর প্রান্তে। সাদাবালির সৈকতে ক্ষয়ে আসা পাথরে ছোট ছোট টুকরো পার করে, আর বাম পাশে সূর্যের রূপ দেখতে দেখতে। সাদাবালির সৈকতের উপর একটা বড় গাছ পড়ে আছে,
আর এই গাছের ডালে হাত দিয়ে তার উপর উঠে একের পর এক ছবি তোলে যুগলেরা। এই দেখো একজন। আমরা অবশ্য সে সুযোগ পাইনি, অল টাইম কেউ না কেউ দখল করে আছে। গাছটার মরেও শান্তি নেই। পাশে অবশ্য আরেকটি মরা গাছ আছে, সেখানেই তাহলে ছবি তোলা যাক। এদিকটায় সৈকত অনেক চওড়া, পাথরও নেই, তাই কিছুটা লোক সমাগম। ধবধবে সাদা বালির সৈকতে সেই চিরাচরিত লাপসাই নাচছে একজন। খুব ভালো ক্যানভাস পেয়েছে। আহা, কি সুন্দর প্রকৃতি, সাথে সমুদ্রের মৃদু শব্দ। এদিকে সৈকতের ওপর দাপিয়ে বেড়াচ্ছে আমাদের উরুগুয়ে। চলো এবার একটু হাঁটা শুরু করি। বিচের ডান দিকটা শুনেছি খুব সুন্দর। এদিকে সূর্যদেব তার রূপে আমাদের মোহিত করেই রেখেছে। আর তার এই রূপ অনেকক্ষণ ধরেই আজ স্থায়ী। তাকে ব্যাকগ্রাউন্ডে রেখে আজ কত যে ছবি উঠেছে তার কোনো হিসেব নেই। সাদা বালির ভেজা স্পর্শ পেতে পেতে এগিয়ে চললাম। সামনে কয়েকটি বড় বড় গাছ পড়ে আছে। 2004 সালের সুনামির আঘাতে এগুলি পড়ে গিয়েছিল। সাদা বালির সৈকতে একদিকে পাতলা ম্যানগ্রোভ অরণ্য ও তারপর বিশাল নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। এদিকটায় খুব একটা কেউ আসে না। নির্জনতা এদিকটার প্রধান বৈশিষ্ট্য, আর আমার নির্জনতাই বেশি পছন্দের। এরকম উলঙ্গ প্রকৃতির স্পর্শ নেওয়ার আনন্দটাই আলাদা। এই সৈকত ধরে বা জঙ্গলের মধ্য দিয়ে 4 কিমি ট্রেক করে এক সিক্রেট বিচে যাওয়া যায়, কিন্তু সে পথ বড় বিপদের। পথে বিষাক্ত সাপের উপস্থিতি রয়েছে। এইভাবে বেশ কিছুক্ষণ হেঁটে চললাম। বন্ধুরা, ফিলিংসটা ভাবো একবার। স্নিগ্ধ সাদাবালির সৈকত, একদিকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, আর একদিকে বিশাল আন্দামান সাগরের ওপরের আকাশে সূর্য ও মেঘের খেলা। যেন স্বয়ং সূর্যদেবের আশীর্বাদ ছটার আকারে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এগিয়ে গেলাম আরও কিছুটা পথ, স্টিল ছবি ও ভিডিও তুলতে তুলতে। স্টিল ছবিগুলো ভিডিওর শেষে দেখাবো তোমাদের। এইভাবে প্রায় 1 কিমি যাওয়ার পর যাত্রাবিরতি ঘোষণা করলাম। টাইমার দিয়ে নিজের কিছু ছবিও তুলে নিলাম। এবার ফেরার পথ, ম্যানগ্রোভ গাছের নিচ দিয়ে, তার ডালের পাতার স্পর্শ পেতে পেতে। বন্ধুরা, প্রকৃতির শোভা দেখো। আমার ব্লগগুলিতে প্রকৃতির যে রূপ ও তার বর্ণনা পাবে, সেটা অধিকাংশ ব্লগেই পাবে না। তাই নির্ভেজাল প্রকৃতির রূপ ও গল্প শুনতে আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। কথা দিচ্ছি, প্রকৃতি প্রেমের পাশাপাশি তুমি আমার প্রেমেও পড়বে নিঃসন্দেহে। ফিরে এলাম কালাপাথর বিচের কেন্দ্রবিন্দুতে। একটা ছোট্ট পার্ক রয়েছে এখানে। খড় দিয়ে ছাওয়া একটা বিশ্রামাগার, ছোট্ট একটা ওয়াচ টাওয়ারও আছে। সামান্য কিছু টিফিন করে বেশ কিছুটা সময় রেস্ট নিয়ে নিলাম। কিছুক্ষণ পর কালাপাথর বিচের আরেক সৌন্দর্য সামনে এলো। সমুদ্রের জল এখন সকালের লালচে রং ত্যাগ করে হয়ে উঠেছে ঘন নীল। আর জোয়ার হওয়ায় সমুদ্র চলে এসেছে সৈকতের অনেক কাছে। ভাটায় জেগে থাকা পাথর ও কোরালগুলি এখন ডুবে গেছে। এখন শুধু নীল সমুদ্র ও ধবধবে সাদা বালির সৈকত। নেমে পড়লাম তার জলে। জল এত ক্লিন যে নিচের সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্যের আলো পড়ে কি অসাধারণ দেখাচ্ছে দেখো। এবার আন্দামানের অন্যতম সেরা কালাপাথর বিচকে বিদায় দেবার সময় হলো। কিন্তু মন যে কিছুতেই তাকে ছেড়ে যেতে চাইছে না। তার সাথে যে গভীর প্রেমের সম্পর্ক স্থাপিত হয়েছে।